আমার মনে হচ্ছে এটা আবদার পূরণের একটা সরকারে পরিণত হয়ে গেছে। এই ফ্যাসিস্ট সরকার আপনার মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, টুটি চেপে ধরেছিল, কণ্ঠ কাঁপিয়ে, দম্ভ দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে মানুষকে জিম্মি করে কেন আন্দোলন করছেন। 5ই আগস্টের আগে কেন আমরা এই গত 16 বছর এত আন্দোলন, এত দাবি দেওয়া দেখিনি? সরকারের বিরুদ্ধে যে শক্তিটা আছে তারা চায় সরকারকে একটু নড়বড়ে করে দেওয়া। প্রধান উপদেষ্টা উনি পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। কখনো অটোপাসের জন্য আন্দোলন, কখনো স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন, আবার কখনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন, আবার কখনো বা কোনো উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন। এসব আন্দোলন চলছে রাস্তা কিংবা সচিবালয় ঘেরাও করে। তবে সবকিছু মিলিয়ে এই দেশ সংস্কারের পথে এই আন্দোলনগুলো কতটুকু বাধাগ্রস্ত করছে সে বিষয়ে জনমনে উঠছে নানা প্রশ্ন। আজ এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে সাথে আছে দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার শাওন রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ স্মৃতি সঞ্চয়িত অর্থে। আমি সরাসরি আসলে আলোচনায় চলে যেতে যাচ্ছি এবং শুরুতে আসলে যেটি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এই যে 5ই আগস্টের পর থেকে আমরা এত আন্দোলন দেখছি, তো ডক্টর ইউনূস যেটি বলছেন যে তিনি সংস্কার করতে চাচ্ছেন এবং সংস্কারের পরে একটি নির্বাচন দিতে চাচ্ছেন, তো তিনি যদি আসলে সংস্কারই করেন, এই যে এত দাবি দেওয়া, এত আন্দোলন, এটি আসলে সংস্কারের পথে কোনো বাধা দিচ্ছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ স্মৃতি সঞ্চয়িত অর্থে। আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি এটা খুবই একটি মানে স্পর্শকাতর একটি বিষয়। এই জন্য আমি স্পর্শকাতর বিষয় বলছি। আসলে আমরা কখন কোন বিষয়ে কি নিয়ে দাবি করব আমরা মনে হয় এটা মানে ভুলে যেতে বসেছি। কেন ভুলে যেতে বসেছি? আসলে আমরা কখন আসলে কোনো কিছু নিয়ে দাবি জানাই, যখন একজন মানুষ হিসেবে আমাদের যেটি মৌলিক অধিকার বা যেটি আমাদের প্রাপ্য, আমাদের যোগ্যতা ন্যায্যতা অনুযায়ী যা আমরা পাচ্ছি না সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, পরিবারের কাছে, তখন সেই প্রাপ্তিটুকু নিশ্চিত করার জন্য আমরা আসলে দাবি দেওয়া জানাই। সেটা পরিবারের কাছে জানাই, সমাজের কাছে জানাই, রাষ্ট্রের কাছে জানাই, আমার সংস্থার কাছে জানাই। তো এখন আমরা যারা দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যারা আন্দোলন করছি, রাজপথ অবরোধ করছি, কণ্ঠ কাঁপাচ্ছি, পেশি শক্তি দেখাচ্ছি, মানুষকে জিম্মি করছি, বেকায়দায় ফেলাচ্ছি, আসলে তারা প্রত্যেকেই কি ওয়াকিবহাল আছেন যে তারা তাদের ন্যায্যতা যোগ্যতার ভিত্তিতেই এই দাবিগুলো চাচ্ছেন? তো এখানে আরেকটা বিষয় যে আসলে মানুষ চাবেই, মানুষের যখন মনে হবে যে আমি আমার ন্যায্যতা পাচ্ছি না, আমি আমার অধিকার পাচ্ছি না, মানুষ তখন চাইতেই পারে। কিন্তু এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় রাজধানীতে আন্দোলন হচ্ছে। আজকের কথা যদি আমরা বলি, আজকের সবচেয়ে আলোচিত যে আন্দোলনটি আমরা দেখতে পাচ্ছি এটা সচিবালয়, বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ যেটি 2025 জারি করা হয়েছে সেটি প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো আজকেও সচিবালয়ে আন্দোলন করেছে কর্মচারীরা। যদিও আমরা সর্বশেষ যে খবর পেয়েছি সেখানে স্থগিত করা হয়েছে এবং আলোচনার টেবিল পর্যন্ত গিয়েছে। এরপরে আরেকটি সবচেয়ে সেন্সিটিভ যে ইস্যুটি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে গিয়েছেন তাদের চাকরির শুরুতে 11তম গ্রেড নির্ধারণের দাবি নিয়ে। এখানে শিশু শিক্ষার্থীদের লেখাপড়াকে বন্ধ রেখে আপনি আপনার দাবি দেওয়ার আন্দোলনের চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা কয়দিন থেকেই ঢাকার মেয়র, দক্ষিণের মেয়র ইশরাকের শপথ পড়ানোর দাবি নিয়েও আমরা রাজপথে আন্দোলন করতে দেখছি। এছাড়াও আরও আন্দোলন যেটা আছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের 7 দিনের মতো আজকে আন্দোলন চলছে। আজকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের আগে আরও 2 দিন ছুটি বাড়ানোর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে। তারপরে আপনার সিভিল সার্ভিস 25টি ক্যাডারের কলম বিরতিও আজকে চলেছে বৈষম্য নিরসনের দাবিতে। কারিগরি শিক্ষার মান উন্নয়নে 6 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা যে দাবি করেছিলেন সেটিও আজকে স্থগিত করার একটা খবর আমরা পেয়েছি। এই যে আজকেও ঢাকাতে শহর সারা দেশেই প্রায় 7 থেকে 8টি সংগঠন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছেন। আপনি যে কথাটা বলছিলেন অর্থী, যে আসলে ডক্টর ইউনূস সরকার সংস্কারের যে একটি ধারণা নিয়ে এসেছেন এবং যে ধারণা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন, সেখানে এই যে দাবি দেওয়া যে আন্দোলন, এগুলো কতগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আসলে
এই এই আন্দোলনগুলো আমাদের সামাজিক জীবনকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। আজকে রয়টার্সের একটা প্রতিবেদন আমরা দেখছিলাম, যে সেখানে বলা হয়েছে যে নানামুখী চাপে ডক্টর ইউনূস সরকার। আসলে আমি যে কথা বলছিলাম, যে আপনি আসলে আপনার ন্যায্যতা যোগ্যতার ভিত্তিতে যদি কোনো কিছু না পান, তাহলে আপনি দাবি করতেই পারেন। কিন্তু এবং দেখেন, জ্বালানি উপদেষ্টাও কিন্তু একটি কথা বলেছে যে এখন বাংলাদেশে দাবির মৌসুম চলছে। এবং আরেকটি যেটি বিষয় বারবারই গণমাধ্যমে আমরা একটা জিনিস দেখেছি, যে এই যে আন্দোলনগুলো সড়ক অবরোধ করে হচ্ছে, রাজধানীর মেইন পয়েন্টগুলোতে হচ্ছে, সেই ক্ষেত্রে জনগণের যে দুর্ভোগ, এটা কি আসলে আন্দোলনকারীরা অস্বীকার করতে পারেন না? আমি এটাই আপনার সাথে যোগ করতে চাই, যে আপনি আপনার ন্যায্যতার প্রাপ্তির জন্য আন্দোলন করতে পারেন, সেটা সাধারণ মানুষকে জিম্মি করে কেন? একজন মানুষ তার সকালে যখন ঘর থেকে বেরোয় তার প্রাত্যহিক কাজ করার জন্য, এসেই সে একটা বাধার সম্মুখীন হচ্ছে, সে তার স্বাভাবিক কর্মকাণ্ডগুলো স্বাভাবিক গতিতে করতে পারছে না। কেন? আপনি আন্দোলনকারীদের কারণে। আপনি আন্দোলন করেন, আপনার আপনার দাবি আপনি পূরণ করতে পারতেছেন না, আপনি আন্দোলন করেন, কিন্তু সেটা মানুষকে জিম্মি করে কেন? আপনি আপনার অধিকার আদায় করেন, আপনি রাজপথ কেন বন্ধ করছেন? আপনি কেন কণ্ঠ কাঁপিয়ে, দম্ভ দেখিয়ে, পেশিশক্তি দেখিয়ে মানুষকে জিম্মি করে কেন আন্দোলন করছেন? যে আন্দোলন করলে অন্যের অধিকার হরণ হয়, যে আন্দোলন করলে অন্যের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেই আন্দোলন করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এটা আমার আন্দোলনকারীদের কাছে প্রশ্ন থেকে গেল। আপনারা করবেন আন্দোলন, কেন করবেন না? আপনার যদি মনে হয় আপনি বৈষম্যের শিকার, আপনি আপনার ন্যায্যতা থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি আন্দোলন করেন, আপনি আপনার দাবি দাওয়া পূরণ করে নেন। কারণ আপনি আজকে যদি কোটা আন্দোলন যদি না হতো, তাহলে আমরা 5 আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন দেখতে পারতাম না। তাহলে আপনি আন্দোলন করেন না কেন? কিন্তু মানুষকে এইভাবে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনি মানুষকে কেন জিম্মি করে আন্দোলন করছেন? এবং আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলো রাষ্ট্রের বিরোধ কিছু কাজকে বিঘ্নিত করছে। এবং আজকে ডক্টর ইউনূস যে চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের দায়িত্বে আছেন, এবং উপদেষ্টা পরিষদের যারা সদস্য যারা আছেন, তারা যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, তাদের কাজকে বিভিন্নভাবে চাপে ফেলা হয়েছে। আমরা কদিন আগেই দেখছিলাম যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছেন, এরকম কথা আমরা শুনতে পাচ্ছিলাম, যদিও পরে নিশ্চিত করা হয়েছে উনি পদত্যাগ করছেন না। কেন এই ধরনের মুভমেন্ট, এই ধরনের পরিস্থিতি কেন বাংলাদেশে তৈরি হবে? এবং আরেকটা বিষয় যেটি আপনি আপনার আলোচনাতে বলছিলেন, যে এত আন্দোলন, আপনি যখন আন্দোলনগুলো বলছিলেন, তো আমার একটা প্রশ্ন আছে, 5ই আগস্টের আগে কেন আমরা এই গত 16 বছর এত আন্দোলন, এত দাবি দেওয়া দেখিনি? কেন 5ই আগস্টের পরে এত দাবি দেওয়া আমরা আমাদের সামনে আসছে, আমরা দেখছি? কি মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি, যে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে, মানে আপনি দীর্ঘ 16-17 বছর কোথায় ছিলেন আপনার দাবি দেওয়া আন্দোলনগুলো নিয়ে? আপনি কেন এতদিন আওয়াজ তুললেন না? তবে এখানে দুইটা বিষয় আছে অর্থে, সেটা হচ্ছে যে আপনার 5 আগস্ট সরকার আসার পরে বিভিন্ন বিষয়াদি নিয়ে যখন সরকার সংস্কারে হাত দিচ্ছে, এবং এই সংস্কারের বিষয়গুলো যখন এই যারা মাঠে আছে আন্দোলন নিয়ে, তাদের স্বার্থে আঘাত হানছে, তখন তারা আন্দোলনে যাচ্ছে। যেমন সরকারি চাকরি বিধি সংশোধন অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে, সেটা কিন্তু এই সরকারের জারি করা একটা অধ্যাদেশ। এটা প্রত্যাহার চাচ্ছে সরকারি কর্মচারী যারা সংগঠনের যারা আছেন তারা। এটা কিন্তু এই সরকারের আন্দোলন। আবার প্রাথমিক বিদ্যালয়ের যারা আছেন, কিংবা হচ্ছে আপনার আরও আপনার হচ্ছে অন্যান্য যে সংগঠনগুলো আছে, এরা কিন্তু দীর্ঘ 16 বছর কিন্তু চুপচাপ ছিল, এরা কিন্তু কোনো আওয়াজ তোলে নাই। এখন যখন দেখছে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আন্দোলন করলে, আওয়াজ তুললেই সেটা পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তারা কিন্তু আন্দোলনের জন্য বের হয়ে আসছে। এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী দাবি দেওয়া নিয়ে আন্দোলন, আর 5 আগস্ট পূর্ববর্তী সময়ের দাবি দেওয়া নিয়ে এখানে আন্দোলন। আসলে দুটো বিষয় আসছে, যে 5ই আগস্টের পরে আসলে জনগণ নতুন করে বাংলাদেশ নিয়ে আশা দেখতে শুরু করেছে, নতুনভাবে নতুন একটা বাংলাদেশ নিয়ে তারা পরিকল্পনা করছে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তাদের অসম্ভব একটা আশা থাকে এবং একটা প্রত্যাশা থাকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সেই দিক থেকে তারা এসব দাবি তুলছে কিনা, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেও এই কিছু কিছু দাবি উঠছে কিনা? হ্যাঁ, এটা আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছেন, এটা আসলে ফেলে দেওয়া নেই। কারণ একটা সরকার যখন স্থিতিশীল হয়, স্টেবল করে, তখন আসলে একটা সরকারের বিরুদ্ধে যে শক্তিটা আছে, তারা চায় সরকারকে একটু নড়বড়ে করে দেওয়া। আমরা অবৈধুল আওয়ামী
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলছিলেন আমি 3 মাস বাংলাদেশেই ছিলাম এবং আমি বিভিন্ন শ্রমিক সংগঠন বা বিভিন্ন ধরনের সংগঠনকে দিয়ে সরকারের বিভিন্ন দাবি দেওয়া আদায় করে সরকারকে নড়বড়ে করার চেষ্টা করছিলেন, এরকম একটা বক্তব্য আমরা মিডিয়াতে পেয়েছি। আসলে সেই তৎপরতা যে এখনও চলছে না এটা আমরা আসলে অস্বীকার করতে পারি না। আবার যখন আমরা আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট বলছি, এই ফ্যাসিস্ট সরকার আপনার মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, টুটি চেপে ধরেছিল এবং তারা বিভিন্ন কারণেই আসলে দাবি দাওয়াগুলো তুলতে পারে নাই। আবার যারা দাবি দাওয়া তুলবে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে তারা আসলে ওই দাবি দাওয়াগুলো ওইভাবে রাজপথে নিয়ে আসেন নাই। এখন আসলে যেহেতু এই সুযোগগুলো আর নেই, এই পথগুলো এখন খুলে গেছে, যার কারণে আসলে বিভিন্ন জনই আসলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখানে আসলে সরকারকে অস্থিতিশীলতা করা বলেন কিংবা হচ্ছে নিজেদের সম্পূর্ণ দাবি দেওয়া আদায় করা বলেন, সামগ্রিকভাবেই আসলে একটা ভিন্ন রকম একটা পরিস্থিতি। আপনি বলছেন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার, আর আমার মনে হচ্ছে এটা আবদার পূরণের একটা সরকারে পরিণত হয়ে গেছে। এবং শেষ যেটি আপনার কাছে প্রশ্ন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যে দাবি দাওয়াগুলো দিচ্ছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তিনি বেশি দিন থাকতে আসেননি এবং তার দায়িত্ব দেশ সংস্কার করা এবং সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা, এটি তিনি করবেন এবং সেটি খুব শীঘ্রই তিনি করবেন। তো যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত একটি সরকার বাংলাদেশে আসে, তাহলে এই যে দাবি দাওয়াগুলো এখন যেটি মেনে নেওয়া হচ্ছে, পরবর্তীতে আসলে এই দাবি দাওয়াগুলো কতটুকু কার্যকর হতে পারে, কি মনে হয়? ধন্যবাদ অর্থী। আসলে নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণের নির্বাচিত সরকার এই দাবি দাওয়াগুলো তখন কিভাবে দেখবে? তখন আসলে আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচিত সরকার আর বর্তমান সরকারের মধ্যে আসলে পলিসি মেকিং এর ক্ষেত্রে অনেক পার্থক্য থাকবে। এই সরকার যে সিদ্ধান্তগুলো এখন নিতে পারতেছে না বা কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো নাও বাস্তবায়ন করতে পারে, কিংবা এখন যারা যে দাবি করছে এর চেয়েও ভালো বেটার কিছু তাদের জন্য হয়তো অপেক্ষা করছে। তবে আমি এখন যারা মাঠে যারা আন্দোলন করছে বিভিন্ন দাবি দানা, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি যে আপনারা আন্দোলন করেন, আপনাদের ন্যায্যতা যোগ্যতার ভিত্তিতে আপনারা যা পাচ্ছেন না মনে হচ্ছে সেটা দাবি নিয়ে আপনারা আন্দোলন করেন, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নয়, মানুষের জীবনে ভোগান্তি তৈরি করে আন্দোলন আপনারা করেন না। এবং রাষ্ট্র সংস্কারের যে একটা রূপরেখা, যে একটা কাঠামো শুরু হয়েছে, যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা ঐকমত্য কমিশনকে প্রতিদিনই দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছেন। প্রধান উপদেষ্টা মহোদয় উনিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছেন। উনিও মানে বহুভাবেই চেষ্টা হচ্ছে রাষ্ট্রটাকে, বাংলাদেশকে একটা বেটার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার। আমি মনে করি যে এই ছোট ছোট আন্দোলনগুলো, এই ছোট ছোট দাবিগুলো আসলে আমার মনে হয় যে এই সংস্কারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে আসলে বৈষম্য দূর করবে না, বৈষম্য বড় করবে। আপনারা আন্দোলন করেন, আমি করেন আপনার আন্দোলন, কিন্তু মানুষকে জিম্মি করে নয়, মানুষের জনভোগান্তি তৈরি করে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এখনো প্রশ্ন থেকেই যায়, এই আন্দোলন এবং পদত্যাগের মৌসুম শেষ হবে কবে? পরবর্তী নিউজের আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।